মোহন দেনায় ডুবে গেলে বিথির বাবা সব দেনা পরিশোধ করে এবং নিজের মেয়ের বিয়ের প্রস্তাব দেয় ওর সাথে। বিবাহিত হওয়া সত্ত্বেও সে রাজি হয়েছিল, কারণ তার ব্যবসা বাড়ি সব বাঁচাতে হবে, নয়তো সব হারিয়ে পথে বসলে কমল আর কুহুর কিছুই থাকবে না। পরীকে বিয়ে করার পর যখন কমল কুহু জন্ম হয়, তখনই মোহন চুপচাপ সব সম্পত্তি কমল কুহু আর পরীর নামে করে দেয়। কারণ মোহর এই আছে, এই নেই, আর তার না থাকতে যেন দু বাচ্চাকে নিয়ে পথে বসতে না হয়। তার প্রাণের পরীর জন্য গাড়ি থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে মোহন। ভিতরে ঢোকার সাহস হচ্ছে না, হয়তো ওরা অভুক্ত। দরজাটা হালকা ধাক্কা দিয়ে দেখলো ওরা তিনজনে জড়সড় হয়ে শুয়ে আছে। মোহন একটু শুকনো কাশি দিতেই পরি উঠে গেল। তুমি এই বিকেলে কেন এলাম বল? খুশি নস নাকি? না, এই লোকটা কখনো সোজা উত্তর দেয় না। হাত থেকে ব্যাগগুলো রেখে বলল, এখানে কিছু খাবার আর কমলকুহুর জামা কাপড় আছে, আর ফলমূল আছে। রোজ ওদের খেতে দিবি, শেষ হলে আমায় কল দিস। আবার পৌঁছে যাবে। পরীর কাছ থেকে এটিএম কার্ডটা নিয়েছিল মোহন, কারণ ব্যাংকে টাকা ছিল না আর পরীকে বলতে ইচ্ছেও করছিল না, তাই চোরের মতো নিয়ে চলে গিয়েছিল। আর পরীও কিছু জিজ্ঞেস করেনি, ওর জিনিস ও নিয়ে গেছে, আমার কি। আর এখন সব ঠিক, তাই পরীর নামে একটা অ্যাকাউন্ট খুলেছে মোহন। পরীর কাছ থেকে বেশ কিছু কাগজে সই নিয়েছিল। পরী সই দেওয়ার সময় শুধু বলেছিল, তুমি আমায় আমার মরণ পঞ্জিকায় সই করা। আমি শুধু বলবো না, শুধু ডিভোর্সের কাগজ সই করাও না। তখন মোহন এমন জোরে ধমক দিয়েছিল যে পরীর সেকেন্ডের মধ্যে সব কাগজ সই করে দিয়েছিল। এখন পরীর নামে তার সমস্ত টাকা রেখে দিয়েছে মোহন। পরীকে এটিএম কার্ড আর চেক বই, কিছু ব্যাংকের কাগজপত্র দিয়ে বলল, এগুলো তুলে রাখ। পরী হাঁ হয়ে রয়েছে। এগুলো কি? এত কিছু তো তোর জানতে হবে না। তুলে রাখতে বলছি, রাখ। আর এই কার্ডটা থেকে যত খুশি টাকা বের করে নিস। কমলকে কাল স্কুলে ভর্তি করে দিস। এই নে সব ঠিক করে এনেছি, তুই শুধু ওকে নিয়ে যাবি ব্যাস। খুব ভালো স্কুল সেটা। রাতে খেয়ে চুপচাপ বসে রয়েছে মোহনের বিছানায়। পরী ভেবেছে হয়তো আজও সে পরী দেহ চায়, তাই পরী মোহনের কাছে আসতে চেঁচিয়ে বলে উঠল, তুই এখানে কেন? পরী অবাক হয়ে রইল। এই তো একটু আগেই কত সুন্দর সব খোঁজ নিচ্ছিল, আর এখন আবার রুম থেকে বের করে দিচ্ছে। পরী ভয় ভয় গলায় বলল, কেন? কোথায় যাব? কোনো জিনিস না, কাল কমলের ভর্তি করাতে হবে, ওর ছোটখাটো ইন্টারভিউ হবে, ওকে পড়া গিয়ে। পরীর চোখে পানি চলে এসেছে। এটা সত্যি মোহন তো? কুহুর হাতে তার খেলনা ধরিয়ে পাশে বসে কমলকে পড়াচ্ছে পরী। মোহনের বেশ ইচ্ছে করছিল পরীর কোলে মাথাটা রেখে কুহুকে কোলে তুলে কমলকে পড়াতে, তবে তার মা বাবার ইতিহাস মনে হতেই সব ইচ্ছে মনের ভিতর চাপা দিয়ে দিল। পরী কমল আর কুহুকে আরেক রুমে শুয়ে দিয়ে আসতে গেলে মোহন বাধা দিয়ে বলল, এটা জানিস না ছোট বাচ্চাদের একা ঘুমাতে পারেনি, ওরা যদি ভয় পায়? পরিমিনে ভন বলে, ভূতের মুখে রাম রাম, নিজেই ওদের ভয় দেখায়। আর আজ কিনা কমল কুহুকে নিয়ে শুয়ে আছে পরী, পরীর পাশে মোহন। মোহন শুয়ে আজ বড্ড তৃপ্তি পাচ্ছে, পরীও বড্ড খুশি আজ। মোহন আজ পাশ ফিরে শুয়ে চোখের পানি ছেড়ে নীরবে কাঁদছে। পরী বুঝতে পারেনি কেন মোহন এমন করে বাচ্চাদের জন্য মায়ে আছে, কিন্তু তা প্রকাশ কেন করে না। মাঝরাতে উঠে অনেকক্ষণ চুপচাপ তিনজনকে মন ভরে দেখছে মোহন। মনে হচ্ছে এটাই শেষ দেখা ওদের। মন ভরে দেখে নিল। বড্ড ইচ্ছে করছিল কুহুটাকে মাথায় হাত বুলাতে, দেখতে কিছুটা আমার মতো কপাল আর মুখ কিছুটা বড্ড মিল আছে। নিজের মেয়ে বলে কথা। কি অপয়া বাপ আমি, আজ অব্দি ওদের মুখে বাবা ডাক শুনতে পেলাম না। পরী নাড়াচাড়া দিতে মোহন আবার আগের মতো ঘুমের ভান ধরে শুয়ে পড়ল।
পরি যে জেগেছিল তা মোহন জানে না, জানতেও হবে না তার। এইটুকুতে অনেক কিছু পাওয়া হয়েছে। পরি মোহনকে জড়িয়ে ধরে পড়ি চুপচাপ শুয়ে রইল। মোহনও পরি হাতটা সরালো না, কারণ তার বেশ ভালো লাগছে। হঠাৎ করে মোহনের বিথির কথা মনে পড়ে গেল। মোহন অস্বস্তি বোধ করছে। এক পাশে দুটো মেয়ের জীবন নিয়ে খেলছে। বিথি জানলে বড্ড কষ্ট পাবে। এদিকে পরি জানতে পারলে হয়তো বাচ্চা সহ গলায় দড়ি দিবে, কারণ পরি বলছে তার সকল শাস্তি মাথার উপর দিয়ে নেবে। তবে পরি ছাড়া অন্য কেউ জীবনে আসলে তা মেনে নেবে না, কখনোই না। আর মোহন সেই ভয়টা পাচ্ছে। বিথির কথা জানতে পারলে কি আমায় ছেড়ে চলে যাবে পরি, নাকি আমার বুঝতে পারবে আমি কেন এমনটা করছি। আর ওরা যে আমার দুনিয়া। আর বিথিকে বিয়ে না করলে তো আরো বিপদ। এমনকি জেলে নিয়ে যেতে পারে ওর বাবা। আর তখন ওদের কি হবে? বিথিকে বিয়ে করতে ওর বাবা উঠে পড়ে লেগেছে। এখন কি হবে? চিন্তায় মোহনের ঘুম নেই চোখে। কালকে তো পরীকে সব বলতে হবে যে আমি আবার বিয়ে করতেছি, কিন্তু কি করে বলি? আর না জানলে পরে কি হবে? পরিকমলকে স্কুলে ভর্তি করে দিয়েছে। মোহন ঠিকানাটা দিয়ে বিদায় নিয়েছে। তবে আগের বারে মতো পরি বাইরে বের হয়ে ভয় পায়নি, কারণ এখন প্রায় রাস্তাঘাট চেনা। আর মোহনের অনুমতি আছে, বোরকা পরে বেরিয়েছে। কমলের স্কুলে টিচার কাউকে ছোট ইন্টারভিউ নিয়ে ভর্তি করিয়ে দিয়েছে। খুব বড় নাম করা স্কুল। পরিয়াদ বেশ খুশি। মোহন নিজের বাচ্চাদের প্রতি সহায় হচ্ছে আর নিজেই স্কুলে কমলকে ভর্তি করে ব্যস্ত করে দিল। পরি এখন তার বাবা মাকে দেখতে ব্যাকুল হয়ে রয়েছে। কি করবে মোহন? তো মরে গেল, যেতে দিবে না। রাতে মোহন পরীর কাছে এসেছে। আজ নেশা করেনি, বড্ড শান্ত, চুপচাপ ওদেরকে দেখছে। পরি মোহনের এই শান্ত থাকাটা মানতে পারছে না। কি হয়েছে ওর? মুখ দেখে বোঝা যাচ্ছে কোনো চিন্তায় মগ্ন। তবে জিজ্ঞেস করার যাবে না। যা মেজাজ, শান্ত থেকে অশান্ত হতে সেকেন্ডেরই হবে না। না, আর সহ্য হচ্ছে না। আমাকে জানতে হবে কি হয়েছে সেটা। ওর ধমকে আর মার দুটো সয়ে গেছে, নতুন আর কি করবে? পরি মোহনের কাছে এসে দাঁড়িয়ে রইল। মোহন চোখ গরম করে তাকাতে পরি হুট করে বলে উঠো, খেয়েছেন? পরির কথায় মোহন অবাক। এটা কি বলে? মাত্রই খেলাম, আবার এখন এসে বলছে খেয়েছে কিনা। পাগল টাগল হয়ে গেল নাকি? তো মোহন বলল, তোমার ভাইয়ের সাথে তোমার যোগাযোগ হয়? পরি বলল, না না, আমি ওদের ফোন দিইনি। মোহন পরি মোবাইলটা হাতে নিয়ে বলল, পরি, আমি জানি তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। এই নাম্বারটা আমি নিয়ে নিয়েছিলাম আর কল করেছিলাম। পরি হতাশ। এটা কি করে হতে পারে? কথা বলেও সে শান্ত। পরি, তুমি চাইলে কিছুদিনের জন্য তোমাদের বাড়ি ঘুরে আসতে পারো। মোহনের হাবভাব কথা বলা পরীকে বেশ ভাবাচ্ছে। সে জানে ওখানে গেলে রাহুল আসবে, তাতেও কোনো হেলদোল নেই। নাকি আমার এখান থেকে বিদায় করতে যাচ্ছে। পরি মোহনের পা ধরে বসে পড়ল, কান্নার স্বরে বলে, তুমি আমায় মারো কাটো যা কিছু করো, ভুল করে হলেও শাস্তি দাও। যতক্ষণ মন না ভরে, তবু তোমার কাছ থেকে দূর করে দিও না। তোমার বাচ্চাদের নিয়ে আমার এই ঘরটার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দাও। মোহন পরীর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, না, তাড়াচ্ছি না তো। বহু বছর হলো এই বাড়িতে বন্দি, তাই বলছিলাম 2-4 দিন ঘুরে এসো, আমি নিয়ে যাব, পরে আবার নিয়ে আসবো। মেঘনা চাইতে জল হয়তো একেই বলে। পরীর চোখে এখন পানি, তবে খুশি। মোহন কবে এতটা বদলালো? কি শান্ত, কত চিন্তা মুখ, ভাবা যায়? মোহনকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে পরি। আর মোহন চুপচাপ, মুখে কোনো কথা নেই। পরীকে তার বাবার কাছে রেখে দেবে, কারণ এখানে থাকলে যে কোনো সময় কারো কাছ থেকে খবর পেয়ে যাবে যে আমি আবার বিয়ে করেছি। আর ওদের দিয়ে এসেই বিথিকে বিয়ে করব। আর পরীকে গ্রামে রাখবো। যতটুকু পারি পরী আর বাচ্চাদের সময় দেব। ওরা চলে গেলে কি, আত্মা তো ওদের সাথে থাকবে। এছাড়া আর কোনো উপায় নেই আমার। মোহন আবার পরীকে ডাক দিয়ে বলল, যদি যেতে চাও সকাল সকাল তৈরি হয়ে নাও।
আমি নিজেই নিয়ে আসব। সকালে মোহন ওদের নিয়ে বেরিয়ে পড়েছে। তার তো বাড়িটা চেনা, ড্রাইভার কাকা গাড়িটা চালাচ্ছে যাতে ড্রাইভারকে মাঝে মধ্যে পাঠাতে পারে তাদের খোঁজ খবর নিতে। মোহন এক পাশে চুপ করে বসে রয়েছে। কমল বেশ করে রাস্তাঘাট দেখছে। কুহু পরি কোলে ঘুমিয়ে গেছে। মোহন বারবার আর চোখে পরীকে দেখছে, আর কোলে থাকা আর মেয়েটাকে কমলকে দেখতে গেলে কমলের চোখে মোহনের চোখ পড়লে দুজন দুদিকে চোখ ফিরিয়ে নেয়। কমল তো ভয়ে তাকায় না, তবে মোহন কেন তা নিজে জানে না। পরি ঘুমিয়ে হেলে পড়েছে, তার উপর কুহু ঘুমাচ্ছে। এবার পরি মোহনের কাঁধে পড়ে ঘুমাচ্ছে, আর কুহুর শরীর থেকে পরির হাত ছুটে আসছে। মোহন কুহুর চট করে ধরে নিল, তবে দ্বিধা আছে কোলে নেবে কিনা। ধুর, আমার মেয়ে তো, ভেবে কুহুকে নিজের কোলে নিয়ে নিল। ঘুমন্ত পরি চোখের পানি বেয়ে মোহনের কাঁধে পড়ার আগেই পরি চোখ মুছে নিল। পরি তো ঘুমায়নি। ছেলে মেয়েদের প্রতি কতটা মায়া তা পরি জানা যেন ঘুমের নাটক করেছে। পরি এত ঘুম কাতুরে নয়। যদি এমনই হয় তাহলে একা দু ছেলে মেয়েকে দেখে রাখতো কি করে। পরি আজ বড্ড আনন্দে বসে আছে না। মোহন, তুমি যতটা কঠোরতা দেখাও না কেন, আসলে তুমি খুব নরম, ঠিক নারকেলের মতো। বাইরে শক্ত, ভিতরে নরম। তুমি যতই তাদের প্রতি ভালোবাসা লুকিয়ে রাখো না কেন, আমি তো জানি তুমি কতটা ভালোবাসো আমাদের। নয়তো আমি বোরখা ছাড়া ঘর থেকে বের হলে রাগ করতে না, নিজে মদ খেয়ে থেকে। কিন্তু আমি নামাজ না পড়লে রাগ হয়, বাচ্চাদের কষ্টে তুমি কষ্ট পাও। শুধু মদ তোমাকে সেই সব লোকেদের সাহায্য করে। যদি মদটা ছেড়ে দাও তাহলে কত ভালো হতো। আজকেরই মতোই সব ঠিক থাকতো। আমার এবার আত্মবিশ্বাস হয়ে গেছে। তুমি আমাদের ছেড়ে থাকতে পারবে না, কখনোই না। তুমি আমাদের নিজের চাইতে ভালোবাসো, আর আমাদের হারানোর ভয় নেশা ভরা চোখে তাকালে দেখতে পাই খুব স্পষ্ট করে। পরি নিজের একটা হাত দিয়ে মোহনকে বেঁধে নিল। কমল গাড়ি জানালা ধরে চুপচাপ বাইরে তাকিয়ে আছে, তবে তার বিরক্ত লাগছে। মোহন সেটা বেশ বুঝতে পারছে। ছেলেটাকে কাছে পেয়েও পাওয়া হলো না। আর তো বেশি দেখা হবে না, কারণ ওদের তো সেই গ্রামে ছেড়ে আসতে যাচ্ছি। শুকনো কাশি দিয়ে কমলের দিকে তাকিয়ে একটা চকলেট প্যাকেট দিল। কমল খুশি অন্ত নেই। তার বাবা তাকে নিজ হাতে চকলেট দিয়েছে। কমলের মন কাড়া হাসি মোহনকে মুগ্ধ করেছে। নিজের মোবাইলটা কমলকে ধরিয়ে দিয়ে বলল, এখানে কিছু কবিতা ছড়া পাবে, বসে দেখো, সহজ হবে তোমার শিখতে। কমল তার বাবার কথা অনুযায়ী কাজ করছে। কানে ইয়ারফোনটা গুঁজে নিয়েছে। পরি বড্ড ভয় মনে মনে। যখনই সে খুশির কোনো ঠিকানা পায় তখন তার সেই সুখ বদলে দুঃখ হতে সময় লাগে না। প্রথম রাহুলকে হারালাম, বাবা মা ভাই, নিজের ঘর ছাড়লাম, তারপর সেই কষ্ট। এবার যাওয়া একটি সুখ মুখ দেখলাম, তা যেন না হারায়, এই কামনা মহান আল্লাহ তাআলার কাছে। গাড়ি তার আপন গতিতে চলছে। ড্রাইভার কাকা বারবার পিছনে দেখছে, তার মনে মনে হাসছে। কতদিন পর মোহন বাবাকে শান্ত আর সুখে দেখছি। এদিকে পরিদের বাড়িতে বিয়ের উৎসব। প্রায় কত বছর পর আব্দুল রউফের মেয়ে বাড়ি ফিরছে, সাথে জামাই, নাতি নাতনি। আনন্দ আর আনন্দ। খুশিতে পুরো গ্রামের মানুষ দাওয়াত করে দিয়েছে। তিনটে গরু জবাই হয়েছে। আর জামাই যেমন হোক, মেয়ে যখন ওর কাছে আছে, খাতির যত্ন তো করতেই হবে। বেশি বেশি সেবা যত্ন করলে হয়তো আবার মেয়েকে কষ্ট দিবে না। জাহানারা বেগম কাজ কম, কাঁদছে বেশি। রাহুল খুশি যে পরি চলে আসছে, তবে ওই রাক্ষস বরটাকে আনতে হবে কেন। প্রায় 4 ঘন্টা গাড়িতে থাকার পর পরিদের গ্রামের রাস্তায় নেমেছে গাড়ি। গ্রামের রাস্তা, গাড়ি নামতে পরি ধপ করে উঠে বসলো। ইস, কতদিন পর নিজের মাটির গন্ধ পেলাম। তবে মোহন অবাক হয়ে আছে। তুমি তো ঘুমাচ্ছিলে, তাহলে হঠাৎ করে জাগলে কিভাবে? পরি একটু ঢুক গেলে বলো, আসলে গ্রামের মাটির গন্ধ নাকে যেতে ঘুম উধাও। তবে পরির চোখ কমল আর কুহুর দিকে। কুহু খুব সুন্দর করে তার বাবার কোলে বসে আছে। ও মা ব্যাগ থেকে দুধকে বের করে
হাতে দিয়েছে মোহন। পরি একবার মোহনের মুখের দিকে আর একবার কমল কুহুর দিকে চুপচাপ তাকিয়ে যাচ্ছে। মোহন কুহুকে পরীর কোলে দিয়ে বলে নিজের বাচ্চা সামলাতে পারে না। যত সব। পরি রাগ নয়, বরং মনে মনে হাসছে। কি মানুষ পেলাম জীবনে, একে নিয়ে সারা জীবন কাটাতে হবে। যদি একদিন মধুর বুলি দিয়ে ডাক দিত পরি, কাছে নিয়ে বুক ভরা ভালোবাসা ভরিয়ে দিত, তবে এটা কি আদৌ সম্ভব? নাকি এই সুন্দর স্বপ্নটা মাটি চাপা থাকবে? কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে ওরা। বাড়ির উঠানবর্তী লোক তাদের রেখে দৌড়ে এসেছে শহরের সাহেব দেখতে। গ্রামের মানুষরা পরি আর তার স্বামীকে দেখে টাক লেগে গেছে। বাহ, বেশ দেখতে তো, পরির সাথে মানিয়েছে। সেই দিন অন্ধকারে ভালো করে দেখা হয়নি। বাবা, কি দামি পোশাক আশাক! পরিও রানী চাইতে কম লাগছিল না। গায়ে দামি শাড়ি, কোলে কুহুকে নিয়ে দাঁড়িয়ে আছে। কমল পরীকে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। যারা পরীকে অপয়া নষ্টা মেয়ে বলে বাড়ি ছাড়তে বাধ্য করেছিল, ঠিক তারাই আজ পরি পরি বলে মাথায় করে নাড়ছে। ওদের মানুষ বটে তারা। অতীতে কারো কোনো কথা না শুনলেই তাদের মত দিতে থাকে, আর গিরগিটির মতো রংটা পাল্টে নেয় তাদের বর্তমান দেখে। ঠিক পরীর ব্যাপারটাও মতো। সবাই নানা কথা বলে যাচ্ছে। দেখ পরী, কি সুন্দর দুটি বাচ্চা, ঠিক বাবার মতো। বাহ, পরীকে রাজরানী মনে হচ্ছে। ভিতর ঘর থেকে কান্নার শব্দ পরী ছুটে এসেছে, কারণ জাহানারা বেগম কাঁদছেন। তার মেয়েকে কত বছর পরে না দেখবে। আব্দুল রব পরীর দিকে একবার চেয়ে মাথাটা নত করে বাইরে চলে গেল জামাইকে ভিতরে আনতে। আরে জামাই বাবা, দাঁড়িয়ে আছো কেন? এসো এসো। পরি, ভাই মুন্না। ও, আব্দুল রব সসম্মানে মোহনকে বাড়ির ভিতরে নিয়ে গেল। পরিটাও আবেগে বাচ্চাদের দেখে দৌড়। মোহন লাগেজটা টানতে টানতে ভিতরে ঢুকছে। মুন্নাও তার বাবা বাচ্চা দুজনকে কোলে তুলে ভিতরে নিয়ে এসেছে। মায়ের সাথে অনেক কান্না করেছে। পরীর মুখ লাল হয়ে আছে ওর। মোহন পরীর মুখ দেখে বড্ড কষ্ট পেল। সত্যি কতদিন পরীকে খাঁচাবন্দি করে রেখেছিলাম। জাহানারা বেগম পরীর কাছ থেকে সরে এসে মোহনের পা জোড়া ধরে বসে পড়ল। বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচিয়েছ, তোমার উপর আল্লাহ রহম নাজিল হোক। মোহন বেচারা কোনো মতেই ওনার হাত পা থেকে ছাড়িয়েছে। পরীর বাড়ির এই নতুন সদস্যের সাথে পরিচয় হয়ে নিল। ভাই মুন্না, বউ মানে ওর ভাবি। মুন্নার বউকে সে চিনে, তার বান্ধবী নিতু। আয় আয় ভাইয়া, তাহলে তোকে বিয়ে করেছে? তলে তলে এত দূর, অথচ জানতাম না আমি। নিতু আর কথা না বাড়িয়ে বলল, থাক বাদ দে, চল ভিতরে চল। আয়, কত ভালো ভালো খাবার, প্রাণ জুড়িয়ে গেল। গ্রামের সব তরতাজা সবজি, মলাই মাছ, কচু, কত রকমের ভাজি মোহন জীবনও চোখে দেখেনি। দেখবেই বা কি করে? শহরে লাট সাহেবরা তো এগুলো খায় না। মোহন চুপচাপ রুমে বসে রইল। কাউকে চেনে জানে না, তাও বলবে বা কি? জাহানারা বেগমের মাথায় তৈল দিতে দিতে বলে, মা, জামাই কেমন? ভালো মা, খুব ভালো। ওনার মতো মন হয় জীবনে কাউকে পেতাম না। আল্লাহ মিলিয়ে দিয়েছে। তবে ওনার সব ভালোবাসা লুকিয়ে রাখেন। একটু ভিন্ন হয় ভালোবাসা দেখানো। বিকেলে আব্দুল রহিমের সাথে মুন্না আর মোহন বাজারে বেরিয়েছে। তবে মোহন বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছিল, আর জাহানারা বেগম বহু কষ্টে একটা দিন থেকে যাওয়ার জন্য রাজি করেছেন। মোহন বেচারা এতে মায়াভরা মুখ দেখে না করতে পারেনি। নিজের অজান্তে বলে দিল, হয়তো তো আমি কোথায় যাব, আর আমার সব তো এখানে। কতটা খুশি হয়েছে শুনে পড়ি বাবা মা আর মুন্না। তবে মোহনের চোখ দুটো পরীকে খুঁজছে। সে কখন এরা, তারপর তো দেখা নেই। হাওয়া হয়ে গেল না তা। তব মোহন মনে মনে ভাবছে, কবে থেকে অন্য কষ্ট চোখে পড়তে লাগলো আবার। আমি কি সত্যি আমি, নাকি পরি সব পাল্টে দিয়েছি? ও না এলে আমি এখন কি করতাম? ও জানোয়ার থেকে মানুষ রূপে
কেন টেনে আনছে আমার। আর তারপরেই তার শ্বশুরের সাথে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। পরি তার ভাবি মানে ঋতুর সাথে বসে তাদের বিয়ের কাহিনী শুনতে বসেছে। ভাইয়া কত রোমান্টিক লাভ স্টোরি শুনতে পাবো। তবে মুন্না তার মিতুর বিয়ের ঘটনা শুনে পরপরই সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার জন্য নিতুর জীবনটা নষ্ট হয়ে গেল। না না, এটা আমি কি করলাম।